আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পর্বে থাকছে ভারতবর্ষের মানব সৃষ্টির ইতিহাস। ভারতবর্ষ সৃষ্ট ঐতিহাসিক গবেষকদের মতে আনুমানিক 2 লাখ থেকে 5 লাখ বছর পূর্ববর্তী মধ্য প্লেইস্টোসিন যুগে ভারতে মানব বসতি উন্মেষের নিদর্শন পাওয়া যায়। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 75,000 বছর পূর্বে ভারত মহাসাগরের উপকূল ভাগে বহি আফ্রিকা অনুপ্রবেশের ফলে এই অঞ্চলে প্রথম আধুনিক মানব প্রজাতির উপস্থিতির কথা জানা যায়। এছাড়াও ভারতীয় উপমহাদেশে 30,000 বছর আগে মেসোলিথিক যুগের সূচনা হয়, যা 25,000 বছর স্থায়ী হয়। আজ থেকে 12,000 বছর আগে সর্বশেষ তুষার যুগের অন্তিম পর্বে ভারত উপমহাদেশে নিবিড় জনবসতি গড়ে উঠতে দেখা যায়। অতঃপর 9,000 বছর আগে আধুনিক ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের প্রাচীন ভীমবেটকা প্রস্তর ক্ষেত্রে প্রথম স্থায়ী জনবসতির প্রমাণ মেলে। পরবর্তীতে 7,000 বছর আগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মেহেরগড়ে খনন কার্য চালিয়ে দক্ষিণ এশীয় নিওলিথিক সভ্যতার নিদর্শন পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় 6,000 থেকে 2,000 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু উপত্যকায় ও 2,800 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে দক্ষিণ ভারতে নিওলিথিক সভ্যতা স্থায়ী হয়। পরবর্তীতে 3,300 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার উন্মেষের সঙ্গে সঙ্গে ভারতীয় উপমহাদেশে ব্রোঞ্জ যুগের সূচনা হয়। এই সভ্যতার কেন্দ্রভূমি ছিল সিন্ধু নদী ও তার উপনদী বিধৌত অববাহিকা অঞ্চল, এবং এই সভ্যতার বিস্তার ঘটে ঘোগগর, হাকরা নদী উপত্যকা, গঙ্গা, যমুনা, দোয়াব, গুজরাত এবং উত্তর আফগানিস্তান পর্যন্ত। পরবর্তীতে সময়ের পরিক্রমায় হরপ্পাবাসী হিসেবে পরিচিত প্রাচীন সিন্ধু নদী উপত্যকার অধিবাসীরা ধাতুবিদ্যার কিছু নতুন কৌশল আয়ত্ত করে তামা, ব্রোঞ্জ, সীসা ও টিন উৎপাদনে সক্ষমতা অর্জন করে। অতঃপর 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক যুগের সময়কালে হিন্দু ধর্ম ও প্রাচীন ভারতীয় সমাজে বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের মূল ভিত্তিগুলি স্থাপিত হয়। এইভাবে ভারতীয় উপমহাদেশে ইন্দো আর্যভাষী উপজাতিগুলির অনুপ্রবেশের ফলে প্রাগৈতিহাসিক যুগ পরবর্তী হরপ্পা সভ্যতার পতন ঘটে। ধারণা করা হয় হিন্দুদের সনাতনী ধর্মগ্রন্থ বেদ ছাড়াও সংস্কৃত মহাকাব্য, রামায়ণ ও মহাভারতের আদি সূত্রগুলি এই যুগেই নিহিত ছিল, এবং এই সময়ে রচিত অথর্ববেদ বিশ্লেষণ করে প্রমাণ পাওয়া যায় যে 1000 খ্রিস্টপূর্বাব্দে উত্তর পশ্চিম ভারতে লৌহযুগের সূচনা হয়। পরবর্তীতে বৈদিক যুগেই ভারতে বৈশালীর মতো একাধিক গণরাজ্য স্থাপিত হয়, যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে 4র্থ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। এরই ধারাবাহিকতায় 500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কাশী, কোশল, অঙ্গ, মগধ, বাজ্জি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অশোক, অবন্তী, গান্ধার ও কম্বোজ মহাজনপদ নামে 16টি রাজ্য ও গণরাজ্যের উন্মেষ ঘটে। বর্তমানে আফগানিস্তান থেকে মহারাষ্ট্র ও বাংলা পর্যন্ত গাঙ্গেয় সমভূমি অঞ্চল বরাবর এই রাজ্যগুলি বিস্তৃত ছিল, এবং সিন্ধু সভ্যতার পর এই যুগেই ভারতের দ্বিতীয় প্রধান নগরায়ন ঘটে। মহাজনপদ যুগের প্রথম ভাগ অর্থাৎ 600 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম রচিত হয়, এবং এই কারণে এই যুগকে ভারতের দর্শনচিন্তার সুবর্ণযুগ মনে করা হয়। কথিত আছে খ্রিস্টপূর্ব 537 অব্দে সিদ্ধার্থ বোধি লাভ করে গৌতম বুদ্ধ নামে পরিচিতি পান, এবং একই সময় তীর্থঙ্কর মহাবীর একই ধরনের অপর একটি ধর্মতত্ত্ব প্রচার করেন, যা পরবর্তীকালে জৈনধর্ম নামে পরিচিতি পায়। পরবর্তীতে 520 খ্রিস্টপূর্বাব্দে প্রথম দারায়ুষের রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অধিকাংশ অঞ্চল পারসিক হখামনি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। অতঃপর 326 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার এশিয়া মাইনর হখামনি সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবের অধিকাংশ অঞ্চল দখল করে নেন। এরই ধারাবাহিকতায় চন্দ্রগুপ্ত মৌর্য 322 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভৌগোলিকভাবে সুবিস্তৃত
মহাশক্তিশালী মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের রাজত্বকালে এই সাম্রাজ্য উত্তরে হিমালয় পর্বতমালা, পূর্বে অসম, পশ্চিমে বর্তমান পাকিস্তান, বেলুচিস্তান, হেরাত ও কান্দাহার সহ আধুনিক আফগানিস্তানের অনেকাংশ এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই ক্রমানুসারে প্রাচীন যুগের মধ্যকাল অর্থাৎ 230 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সাতবাহন বা অন্ধ্র রাজবংশ দক্ষিণ ও মধ্য ভারতে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিকাশের জন্য এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। পরবর্তীতে উত্তর ভারতের শুঙ্গ সাম্রাজ্য, কুনিন্দ রাজ্য, দক্ষিণ তাজিকিস্তান ও পশ্চিম সত্রপোরা সাতবাহন বংশের ষষ্ঠ রাজা সাতকর্ণীর শাসনাধীনে চলে আসে। এছাড়াও পাণ্ড্য রাজ্য, চোল রাজবংশ, চের রাজবংশ, কদম্ব রাজবংশ, পশ্চিমবঙ্গ রাজবংশ, পল্লব ও চালুক্য রাজবংশরা ভারতীয় উপদ্বীপের বিভিন্ন সাম্রাজ্য শাসন করেন। অতঃপর 180 খ্রিস্টপূর্বাব্দে গ্রীকো ব্যাক্ট্রীয় রাজা ডিমেট্রিয়াস ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আক্রমণ করে ইন্দো গ্রিক রাজ্য প্রতিষ্ঠা করেন। এইভাবে দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি সময় থেকে প্রথম খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পল্লব নামে পরিচিত ইন্দো পার্থিয়ানরাও কুষাণ শাসনকর্তা কুজুলা কদফিসিসের মতো গান্ধার অঞ্চলের একাধিক রাজার সঙ্গে যুদ্ধ করে বর্তমান আফগানিস্তান ও উত্তর পাকিস্তানের অধিকাংশ অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। এরপর বর্তমান পাকিস্তান অঞ্চল পর্যন্ত পারস্যের সাসানিড সাম্রাজ্য প্রসারিত হয় এবং এখানে ভারতীয় ও পার্শ্বিক সংস্কৃতি মিশে গিয়ে ইন্দো সাসানিড সংস্কৃতির জন্ম হয়। পরবর্তীকালে প্রথম খ্রিস্টাব্দে রোমান সম্রাট অগাস্টাস মিশর বিজয়ের সময় থেকেই ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করে এবং তার সময়কালে প্রতিবছর সর্বাধিক 120টি বাণিজ্যতরী ভারতের মায়োস হরমোসের উদ্দেশ্যে যাত্রা করত। পর্যায়ক্রমে খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে গুপ্ত রাজবংশের শাসনকালকে হিন্দু নবজাগরণের স্বর্ণযুগ বলা হয়, কারণ এই সময়কালেই হিন্দু সংস্কৃতি, বিজ্ঞান ও রাজনীতি এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মধ্য এশিয়ার হুনদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর গুপ্ত বংশের একটি অপ্রধান শাখা মগধ ভারতের একাধিক এলাকা শাসন করতে থাকে। এরপর সপ্তম শতাব্দীতে গুপ্ত শাসনকালে হর্ষ ভারতের ধ্রুপদী যুগের সূচনা করেন এবং এই যুগেই ভারতীয় শিল্পকলার চরম সমৃদ্ধি ঘটে। এরই ধারাবাহিকতায় সপ্তম থেকে নবম শতাব্দীর মধ্যবর্তী সময়ে উত্তর ভারতের শাসনাধিকারকে কেন্দ্র করে দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট মালবের প্রতিহার ও বাংলার পাল সাম্রাজ্যের মধ্যে চরম বিরোধ বাধে। অতঃপর পাল সাম্রাজ্যের পতনের পর আদিযুগের রাজপুত সেন সাম্রাজ্য একাধিক রাজ্যে বিভক্ত হয়ে পড়ে এবং পরবর্তীকালে এই সাম্রাজ্য ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা অর্জনের সময়কাল অবধি বিদ্যমান ছিল। এইভাবে ষষ্ঠ শতাব্দীতে রাজস্থানে প্রথম ঐতিহাসিক রাজপুত রাজ্যের উদ্ভব ঘটে এবং সপ্তম শতাব্দীর মধ্যভাগ থেকে একাদশ শতাব্দীর প্রথম ভাগ অবধি চৌহান বংশীয় রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান ও শাহী রাজবংশ পূর্ব আফগানিস্তানের কিছু অংশ, উত্তর পাকিস্তান ও কাশ্মীর শাসন করে। পরবর্তীতে 550 খ্রিস্টাব্দ থেকে 1190 খ্রিস্টাব্দ পর্যন্ত চালুক্য সাম্রাজ্য কর্ণাটকের বাদামি, কল্যাণী, দক্ষিণ ও মধ্য ভারতের বিভিন্ন অংশ শাসন করে। পর্যায়ক্রমে 1343 সাল পর্যন্ত উত্তর তামিলনাড়ুতে চোল রাজ্য ও কেরালায় চের রাজ্যের উদ্ভব ঘটে এবং চোলরাজা তাদের সাম্রাজ্য উত্তরে বাংলা থেকে দক্ষিণে শ্রীলঙ্কা ও পূর্বে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত করেন। এরপর চতুর্দশ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্য সুদূর ইন্দোনেশিয়া অঞ্চল ও একাধিক সুবিশাল বৈদেশিক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে থাকে এবং পরবর্তীতে হিন্দু বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে ইসলামী বাহমনি রাজ্যের সংঘাত বাঁধলে উত্তর ভারতের দিল্লির সুলতানদের চাপে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। অতঃপর দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি ও পাশতুনরা ভারত আক্রমণ করে পূর্বতন রাজপুত অঞ্চলে সুলতানি সাম্রাজ্যের সূত্রপাত ঘটান। পরবর্তীতে খিলজি রাজবংশ মধ্য ভারতের সমগ্র অঞ্চল দখল করে উপমহাদেশে ইন্দোমুসলিম মিশ্র সংস্কৃতি, স্থাপত্য, সঙ্গীত, সাহিত্য, ধর্ম
ও পোশাক ব্যবস্থার পুনর্জাগরণ ঘটায় এবং স্থানীয় অধিবাসীদের সংস্কৃতায়িত প্রাকৃত ভাষার সঙ্গে ফার্সি, তুর্কি ও আরবি ভাষার মিশ্রণে উর্দু ভাষার জন্ম হয়। এরপর 1236 থেকে 1398 পর্যন্ত রাজিয়া সুলতানা ও তুঘলক বংশীয় সুলতান এবং পরবর্তীতে 1398 থেকে 1526 পর্যন্ত তৈমুর ও চেঙ্গিজ খানের বংশধররা বাবর খাইবার পাস পার হয়ে ভারত আক্রমণ করে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। এই ধারাবাহিকতায় 1739 সালে কার্নালের যুদ্ধে নাদির শাহ মুঘল বাহিনীকে পরাস্ত করে দিল্লি দখল ও লুণ্ঠনের মধ্য দিয়ে বহু ধনরত্নের সঙ্গে ঐতিহাসিক ময়ূর সিংহাসনটিও লুণ্ঠন করে নিয়ে যান এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার সঙ্গে সঙ্গে ইংরেজ কর্তৃক মুঘল সাম্রাজ্যের অবলুপ্তি ঘটে। এইভাবে অষ্টাদশ শতাব্দীতে মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজী ভারত সাম্রাজ্য শাসন করতে থাকেন, কিন্তু পরবর্তীতে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান বাহিনীর হাতে মারাঠাদের পরাজয় ঘটলে তাদের সাম্রাজ্যের প্রসার বন্ধ হয়। এইভাবে ভারতবর্ষে 1498 সালে ভাস্কো দা গামার সমুদ্রাভিযানের মধ্যে দিয়ে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ ও ফরাসিরা গোয়া, দমন, দিউ, বোম্বাই ও সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। সর্বোপরি বলা যায় যে 1617 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্যের অনুমতি দেওয়ার পর 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা, 1764 সালে বক্সারের যুদ্ধে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, 1799 সালে ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতান এবং সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে পরাজিত করে ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলই ব্রিটিশরা নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। অবশেষে 1920 সাল থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভ ভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, চিত্তরঞ্জন দাস, সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং সূর্য সেন, বাঘা যতীন, চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লাহ, রামপ্রসাদ বিসমিল, অরবিন্দ ঘোষ, বীরাপাণ্ড কাট্টা বোম্মানদের নেতৃত্বে সমগ্র ভারতে অসহযোগ আন্দোলন, অহিংস স্বাধীনতা আন্দোলন, গণ আন্দোলন ও সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার পর ভারত 1947 সালে স্বাধীনতা অর্জনে সক্ষম হয়।